হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আমরা যে রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য যে মক টেস্ট সিরিজ স্টার্ট করেছি তার আজকে 3 নম্বর মক টেস্ট। তো তোমরা যারা অলরেডি প্রথম এবং দ্বিতীয় মক টেস্ট দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে ভিজিট করে সেখান থেকে তোমরা মক টেস্টগুলো দেখে নাও, কারণ এই কোশ্চেনগুলো একদম মানে এক্সাম প্যাটার্নের মতন করেই করানো হয়েছে। দেখো এখানে বলা হয়েছে, এখানে একটা জিআই দেওয়া হয়েছে, বলছে মাদার টেরেসা। তো মাদার টেরেসার শান্তি, তো আমরা জানি মাদার টেরেসা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল। তো মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিল কিসের জন্য? শান্তির জন্য। আর রবীন্দ্রনাথ টাগোরও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল, সেটা কিসের জন্য? সেটা অপশান হবে কি সি, অপশান বি সাহিত্য। তাহলে এটা সঠিক আনসার সাহিত্য। মাদার টেরেসার সঙ্গে সম্পর্কিত শান্তি আর রবীন্দ্রনাথ টাগোরের সঙ্গে সম্পর্কিত সাহিত্য। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা সুন্দর অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটা আমরা করে ফেলি। এখানে বলছে এ প্লাস, কী বলছে, এ প্লাস 1/a ইজিক্যাল টু কত আছে? 5। ঠিক আছে, আর আমাকে বের করতে বলেছে a স্কোয়ার বাই 1/a স্কোয়ারের মান কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে। এই মানটা কিন্তু দেওয়া হয়েছে, আমরা এবার এই মানটাকে লিখব, কী লিখব? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজিক্যাল টু কত আমাকে বের করতে দিয়েছে। এটাকে আমি বর্গ করে দাও, এটা বর্গ করলে কি পাচ্ছি? a প্লাস 1/a এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a 1/a লিখলাম, এ কেটে গেল আমাদের। তাহলে a প্লাস 1/a এর মান কত আছে? 5। তাহলে 5-এর স্কোয়ার করলে হবে 25, 5 5 25, আর এখানে 2 -2, তাহলে এটার আমাদের আনসার হয়ে গেলো কত? 23। এটার আমাদের আনসার পেয়ে গেলাম আমরা কত? 23। তোমরা এইভাবে নিজেরা প্র্যাকটিস করো। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে উহাং কমান্ডার অভিনন্দন বর্তমান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিনন্দন বর্তমানকে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? বীরচক্র, পরমবীর চক্র, কৃতিচক্র, ওপরের কোনোটাই নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? বীরচক্র। কিছু কি, এটা হচ্ছে ভারতের যুদ্ধকালীন তৃতীয় সর্বোচ্চ পুরস্কার বীরচক্র। তারপর নেক্সট কোশ্চেন বলা হয়েছে, এখানে একটা ছবি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এখানে যে চিত্রটা অঙ্কন করা হয়েছে এই চিত্রটা অঙ্কন করতে কতগুলো সরলরেখার প্রয়োজন? তাহলে দেখো সরলরেখা কটা? একটা। এখানে আমরা সরলরেখাগুলো কাউন্ট করব, এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এদিকে 5টা, এদিকে কাউন্ট করো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, টোটাল কটা? টোটাল হচ্ছে আমাদের 10টা সরলরেখা প্রয়োজন। অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি বলে অভিহিত করা হয়েছে? তাহলে এটার সঠিক আনসার অপশান 2, গগনযান। অপশান 2 হবে এটার সঠিক আনসার, গগনযান। তাহলে ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি কোনটা? মানব মহাকাশ কর্মসূচি হচ্ছে গগনযান। এবার আমরা কিছু ইনফরমেশন এখানে জেনে নেব, যে দেখো আদিত্য 1 যে অপশানে ছিল, আদিত্য L1, এটা ছিল ইসরো পাঠিয়েছিল। এটা ছিল ভারতের কি সৌর মিশন, অর্থাৎ কি সূর্যকে গবেষণা করার জন্য এই মিশনটি পাঠানো হয়েছিল। তারপরে চন্দ্রায়ন 2 কিছুদিন আগেই, অর্থাৎ 2019 সালে চন্দ্রায়ন 2 পাঠানো হয়েছিল চাঁদের ওপর গবেষণা করার জন্য। এবার দেখব মঙ্গলযান 2। মঙ্গলযান 2টা কি মার্স অরবিটার, অর্থাৎ মঙ্গল গ্রহের ওপর গবেষণা করার জন্য মঙ্গলযান 2 পাঠানো হবে। এটা পাঠানো হবে 2024 সালে। 2024 সালে কে পাঠাবে? ইসরো পাঠাবে, এটা মনে রাখতে হবে। 2024 সালের মধ্যে মঙ্গলযান মার্স গ্রহে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, একটি আলফা কণা কিসের একক? তো আমরা প্রত্যেকে জানি আলফাকে এইভাবে ডিনোট করা হয়। তো আলফা কণার একটি স্রোত কোনটা? দেখো এটা সঠিক আনসার হবে। তা এখানে বলা হচ্ছে একটি আলফা কণা কিসের স্রোত? একটি আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। অপশান এ হবে এটার সঠিক আনসার। তো আমরা জানি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার 3টে রূপ রয়েছে। একটাকে বলা হয় কি আলফা, একটাকে বলা হয় কি বিটা, আর একটাকে বলা হয় গামা। তাহলে এখানে তোমরা মনে রাখবে আলফা হচ্ছে কি? আলফা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে। আলফা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, আর বিটা হচ্ছে কি ইলেকট্রনের স্রোত, আর গামা কি? গামা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিকের ইলেকট্রোম্যাগনেটিক স্রোত, এটা মনে রাখবে। আর এদের ভেদন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে গামা, তারপরে বিটা, তারপরে আলফা, এটা কিন্তু মনে রাখতে হবে। আর রেডিও অ্যাক্টিভিটি কি? রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে প্রোটন ও নিউট্রনের একটি আনস্টেবল নিউক্লিয়াস। কি বললাম?
প্রোটন ও নিউট্রনের একটি আনস্টেবল নিউক্লিয়াসের গঠন হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। এইগুলো তথ্যগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলছে, দেখো এখানে একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তো এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে কটা সংখ্যা আছে সেগুলো কাউন্ট করতে হবে। আমরা একটু গণে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আমাদের টোটাল আছে 12টা। 1টা 2টো 3টে 4টে কটা আছে গণ, 1টা 3টে 3 3 6টা 6 রেখে 7টা 7টার এখানে 5টা, তার মানে 12টা আছে টোটাল। তার মানে আমরা এটা ভেঙে নিব 3 4 12, অর্থাৎ 3টে করে ঘর ভাঙো, 3টে করে ভাঙো, তাহলে পাচ্ছি কি আমরা এ বি, এ একটা ভাঙছি এ একটা ভাঙছি, এইভাবে আমরা ভেঙে নেব। ঠিক আছে, এখানে ছোট বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিই। দেখো 3টে করে ভাঙলে আমরা কী পাবো, এ ড্যাশ বি এরকম আছে। 3টে ভেঙে নিলাম, এ ড্যাশ বি এটা ভেঙে নিলাম, তারপরে কি আছে ড্যাশ, তারপরে হচ্ছে ড্যাশ বি, তারপরে ড্যাশ এরকম আছে, তারপরে হচ্ছে এ ড্যাশ বি, বাস এইভাবে আমরা ভেঙে নিলাম। এবার আমরা কোনটা বসালে এটা কিন্তু আমরা সমান পাবো। দেখো অপশান ডি এর দিকে লক্ষ্য রাখো, অপশান ডি, প্রথমে অপশানগুলো দেখো, অপশান ডি বি, এখানে যদি বি বসাও তাহলে এ বিবি, এখানেও বিবি হবে এ বিবি, তাহলে এখানে এ আর এখানে বি, এ বিবি, এখানে এ এখানে বিবি, তাহলে পেলাম কি প্রতিটা জায়গায় আমরা এ বিবি এ বিবি হবে। ঠিক আছে, তাহলে ড্যাশে কি শূন্যস্থানে কি কি বসলো, আমাদের শূন্যস্থানে বসলো বি বসলো, আর এখানে বসলো বি বসলো, এখানে বসলো এ বসলো, আর এখানে বি বসলো, তাহলে বি বসলো। তাহলে এটা আমাদের কোন অপশানে আছে, অপশান 4 নম্বরে, তাহলে এটা আমাদের সঠিক আনসার অপশান 4। তারপর নেক্সট কোশ্চেন বলছে, কোনো একজন দোকানদার 25টি দ্রব্য যে মূল্যে ক্রয় করেছিল সেই একই মূল্যে 20টি দ্রব্য বিক্রি করে। অর্থাৎ কি এখানে বলতে চাইছে অঙ্কটাতে যে 25টা দ্রব্যের ক্রয় মূল্য সমান সমান 20টা দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে কটা জিনিস আমার লাভ হলো, আমার লাভ হলো 5টা জিনিস লাভ হলো। কটা জিনিস, 5টা জিনিস লাভ হলো। কটা জিনিসের ওপরে লাভ হলো, এই 20টা জিনিসের ওপর লাভ হলো, তাই নিচে 20 ইন্টু 100। এবার কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো 25%। ঠিক আছে, 25%। তো তোমাদেরকে মনে রাখার জন্য আরও একটা আমি ভালো পদ্ধতি বলে দিই, যখন এরকম থাকবে যে কোনো একটা ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য, তখন আমরা কি করব, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দেবো। কি বললাম, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, কখনো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবে না। কি বললাম, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবে। অর্থাৎ কি হবে, 25 থেকে 20 বিয়োগ, অর্থাৎ কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ বাই বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 20 ইন্টু 100। বাস তোমরা এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু সহজে অঙ্কটা করতে পারবে। এখানে কিন্তু লাভ হবে, কারণ কি দেখো এখানে +5 হচ্ছে। যদি এখানে এরকম থাকতো যে ক্রয় মূল্য 20 আর বিক্রয় মূল্য 25, তাহলে কি হতো, আমাদের 5% কিন্তু ক্ষতি হতো। কেন ক্ষতি, কারণ 25টা দেখো এখানে 25টা মাইনাস আর প্লাসটা 20, তাই এখানে -5 হতো, তাই এটা আমাদের লস হতো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে, এটা সঠিক আনসার অপশন 3। বলা হয়েছে শান্তি, তারপর হচ্ছে নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য, এই তিনটের জন্য কিন্তু ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়। তো তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখো, সম্প্রতি 2020 সালে 2019 সালের জন্য ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ডেভিড অ্যাটেনব্রো। মনে রাখবে, ডেভিড অ্যাটেনব্রোকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে কি ডেভিড অ্যাটেনব্রোকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। দেখো লেখা আছে 2020 সালের সেপ্টেম্বরে ডেভিড অ্যাটেনব্রোকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট কোশ্চেন, জীবাশ্ম নিয়ে আলোচনা বা জীবাশ্ম নিয়ে গবেষণা করাকে কি বলা হয়। জীবাশ্ম, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে যে জীবাশ্ম নিয়ে আলোচনাকে করা বলা হয় কি প্যালেন্টোলজি বলা হয়। অপশন 4 হবে কি প্যালেন্টোলজি বলা হয়। বাকি অপশানগুলো আমরা দেখে নিব। অস্টিওলজিটা কী হবে, অর্থাৎ হাড় অর্থাৎ বোন, হাড় নিয়ে যদি পড়াশোনা করা হয় বা গবেষণা করা হয় তাহলে তাকে বলবো আমরা কি অস্টিওলজি, তাকে আমরা বলবো কি অস্টিওলজি। আর হিস্টোলজি কাকে বলা হয়, যদি আমরা কলা বা টিস্যু, কী বলা হয় টিস্যু বা কলা নিয়ে যদি গবেষণা করা হয় তাকে বলবো আমরা কি হিস্টোলজি বলবো। আর সেল বা কোষ নিয়ে তাকে বললে সাইটোলজি, সেল নিয়ে গবেষণা বা কোষ নিয়ে গবেষণাকে বলবো সাইটোলজি।
টিস্যু নিয়ে গবেষণাকে বলবো হিস্টোলজি। আর মাইকোলজি যদি আমরা ছত্রাক নিয়ে আলোচনা করি বা ছত্রাক নিয়ে গবেষণা করি তাকে আমরা বলবো মাইকোলজি। আর প্যালিওন্টোলজি হচ্ছে জীবাশ্ম নিয়ে আলোচনা করাকে বলা হয় প্যালিওন্টোলজি। 4টি অপশন তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে একটা বিবৃতি এবং সিদ্ধান্ত। তো রেলওয়ে গ্রুপ ডির জন্য বিবৃতি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলছে সমস্ত পেরেক হয় পিন। ভালো করে জিনিসটা বোঝো, সমস্ত পেরেক হয় পিন আর সমস্ত হাতুড়ি হয় পিন। দুটো আমাকে এখানে বিবৃতি দেওয়া হয়েছে, এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি। তো আমরা একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে এটা করবো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। এই একটা আমি করলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সমস্ত পেরেক। এটা দেখো এই ছোট জায়গাটা হচ্ছে কি পেরেক। সমস্ত যেটা থাকবে সেটা মিডিলে বসবে, সমস্ত যেটা থাকবে সেটা মিডিলে বসবে, পরেরটা বাইরে বসবে। সমস্ত পেরেক, এটাকে আমরা পেরেক, এটা হচ্ছে কি পেরেক, PE দিয়ে আমরা ডিনোট করলাম। আর এর যে বড়োটা কি, এটা হচ্ছে পিন, এটা হচ্ছে পিন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে সমস্ত হাতুড়ি হয় পিন। তাহলে সমস্ত হাতুড়ি কার মধ্যে, পিনের মধ্যে। তাহলে সমস্ত হাতুড়ি, এটা হচ্ছে পিন, এটা হচ্ছে কি হাতুড়ি, এটা হচ্ছে কি হাতুড়ি। বোঝা গেল? পুরোটা হচ্ছে কি পিন, আর তার মধ্যে রয়েছে কি পেরেক এবং হাতুড়ি। সিদ্ধান্ত বলছে কোনো পেরেক পিন নয়, কোনো পেরেক পিন নয়। দেখো কোনো পেরেক, এটা পুরোটা যদি পেরেক হয় আর এটা যদি পিন, এইটুকু যদি পিন হয়, তার মানে কিছুটা পেরেক তো অবশ্যই পিন। তাহলে এই যে অংশটা আমি দেখো ভালো করে দাগ দিচ্ছি, এই অংশটা কি, এই অংশটা পেরেক এবং পিন। তাহলে কিছু পেরেক তো অবশ্যই পিন। তাহলে অপশান এ কিন্তু এখানে ভুল হয়ে গেল, কারণ এখানে বলছে কোনো পেরেক পিন নয়। তাহলে অপশান এ কিন্তু এখানে হবে না। অপশান 2 চলো, কিছু পিন কিন্তু পেরেক হয়, কিছু পিন পেরেক হয়, কিছু পিন পেরেক। দেখো কিছু পিন পেরেক, তার মানে এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটার মধ্যে কিছু রয়েছে কি, পিন তো রয়েছে, আর সেই পিনগুলো কি, সেই পিনগুলো অবশ্যই পেরেক। তাই অপশান 2 হবে এখানে সঠিক আনসার। শুধুমাত্র অপশান 2 এখানে অনুসরণ করে। দেখো তারপরে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর কোশ্চেন। দেখো বলছে নিজের বেগ অর্থাৎ নিজের স্বাভাবিক গতিবেগে 3/5 গতিবেগে হেঁটে গেলে একজন ব্যক্তি 10 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়, তার স্বাভাবিক গতিবেগ কত? 3/5। তাহলে ধরে নিলাম তার আসল গতিবেগ কত, আসল গতিবেগ হচ্ছে 5, সে যাচ্ছে কত গতিবেগে, 3 গতিবেগে যাচ্ছে। তার মানে আমার গতিবেগ এখানে বেশি, আর এখানে আমার কত সময় কিন্তু, মানে এখানে গতিবেগ বেশি ছিল, পরে গতিবেগ কমে গেল। তাহলে এটা হচ্ছে কিসের, এটা কিসের রেশিও হলো, এটা কিসের রেশিও, এটা হলো আমাদের স্পিডের রেশিও। তো মনে রাখবে স্পিডের রেশিওর সঙ্গে টাইমের রেশিও কী হয়, মানে উল্টো হয়। তাহলে টাইম হবে এখানে 3 আর এখানে হবে 5, উল্টে যাবে। কারণ আমরা জানি কি স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? এবার আমাদের বলেছে কি 10 মিনিট দেরি হয়, কিন্তু এখানে দেখো এখানে দেরি হচ্ছে কতটা, এখানে দেরি হচ্ছে আমাদের 3 থেকে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে এখানে আমাদের 2 মিনিট দেরি বলছে, কিন্তু আমাদের প্রশ্নে বলছে 10 মিনিট। তাহলে 2 ইজিক্যাল টু আমরা নিশ্চয়ই 10 করতে পারি, পারি কি না পারি। তাহলে 1 ইজিক্যাল টু কত পারবো আমরা, 5। তাহলে আমার আসল গতিবেগ কত, আসল গতিবেগ হবে আমার কত, তাহলে বলছে দেখো তাহলে তার স্বাভাবিক সময়টি কত, সময় বলেছে, তাহলে তার স্বাভাবিক সময়টা কত। এই দিকটা আমার স্বাভাবিক, এই দিকটা আমার স্বাভাবিক, আর এই দিকটা হচ্ছে আমার অস্বাভাবিক, অর্থাৎ এটা পরে হয়েছে। তাহলে এটা আমার সময়ের রেশিও, আর এখানে আমি 5 পেলাম, তাহলে এই 5-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, 15। তাই এটা আমার সঠিক আনসার হবে কত, 15। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে ড্যাশ হলেন সর্বকনিষ্ঠ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক। তাহলে এখানে 4টে অপশানের মধ্যে বলা হয়েছে সব থেকে কম বয়সী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন। এটার সঠিক আনসার হবে অভিনন্দ বিন্দ্রা। তো এই সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জেনে নিব। তো এখানে দেখো কি বলা হয়েছে, তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিসে দেওয়া হয়, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া বা খেলা সম্পর্কিত একটা পুরস্কার, এটা দেওয়া হয়। এটা প্রথম দেওয়া হয়েছিল 1991 সালে দেওয়া হয়। এটা যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো মনে রাখবে। এটা দেওয়া হয়েছে 1991 সালে। এটা প্রথম পেয়েছিল কে, বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ তিনি পেয়েছিলেন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন বিশ্বনাথ আনন্দ। তারপরে আরেকটা জিনিস আমরা দেখব 2019 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন। এখানে আরেকটা জিনিস মনে রাখো, 2019 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন দীপা মালিক এবং বজরং পুনিয়া। দীপা মালিক এবং বজরং পুনিয়া।
এটা কিন্তু মনে রাখতে হবে। আর 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন কে? বিরাট কোহলি। 2018 সালে পেয়েছেন বিরাট কোহলি। এই জাস্ট ছোট ইনফরমেশনগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অ্যাকশন ও ডেনড্রন কোন অংশ, অর্থাৎ অ্যাকশন ও ডেনড্রন কার অংশ? এটার সঠিক আনসার হবে কি নিউরন। তো এই সম্পর্কিত আমরা কিছু ইনফরমেশন জেনে নিব। দেখো, তো আমি আগে তোমাদেরকে একটা নিউরনের ছবি এঁকে ভালো করে বুঝিয়ে দিই। ধরো এটা একটা এটা একটা অংশ জাস্ট আঁকছি। তো এরকম নিউরনটা কেমন হয় দেখো, নিউরনটা হয় এইভাবে। সাপোজ এটা ধরো নিউরন, ওকে, ভালো করে একটু বোঝার চেষ্টা করে নিউরন। তাহলে এই যে অংশগুলো এইগুলোকে বলা হয় কি ডেনড্রন বলা হয়, সরি এগুলোকে বলা হয় কি ডেনড্রাইট বলা হয়, বা ডেনড্রাইট বা ডেনড্রন বলা হয়। আর এই অংশটাকে বলা হয় কি কোষ বলা হয়, কোষ বা সোমা বলা হয়। এখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে, এখানে কোষ বা সোমা বলা হয়। আর এই যে অংশ লম্বা অংশটা দেখছো, এই অংশটাকে কি বলা হয়? অ্যাক্সন বলা হয়। তাহলে নিউরনের কটা পার্ট? নিউরনের 3টে পার্ট। একটা হচ্ছে কি ডেনড্রাইট, একটা হচ্ছে কোষ, আর একটা হচ্ছে কি অ্যাকশন। তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। এই সম্পর্কিত পুরো ডিটেলসে ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো এখানে আমরা দেখলাম আরও কিছু ইনফরমেশন জেনে নেব। বৃক্ষের গঠনগত কার্যগত একককে কী বলা হয়? নেফ্রন বলা হয়। লোহিত রক্তকণিকাকে বলা হয় এরিথ্রোসাইট বলা হয়। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, এটা মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকার রং লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিনে আয়রন থাকে, এটা মনে রাখতে হবে, আয়রন থাকে। আর হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে সরবরাহ করা। শ্বেত রক্তকণিকাকে বলা হয় লিউকোসাইট বলা হয়। এটা কী করে? আমাদের শরীরের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। জাস্ট এখান থেকে এই ইনফরমেশনগুলো মনে রাখবে। দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে, এখানে একটা বিবৃতি এবং যুক্তি দেওয়া হয়েছে। এগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে দেখো, আমাদের দেশে আমিষ খাদ্য কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত? যুক্তি, হ্যাঁ, এটা ব্যয়বহুল, তাই এটা আমাদের দেশে বেশিরভাগ মানুষের সাধ্যের বাইরে। এটা কোনো যুক্তি হলো যে এটা ব্যয়বহুলের জন্য এটা নিষিদ্ধ করতে হবে? না, কারণ আমাদের দেশে তো অনেক বড় লোক মানুষ আছে, ধনী আছে, তারা তো খাবেই। তো এটা কখনোই আমাদের নিষিদ্ধ করা যাবে না। অপশান মানে 2 দেখো, না, আমাদের দেশের মতো গণতান্ত্রিক দেশে কোনো ধরনের খাবারকে নিষিদ্ধ করা যাবে না। কারণ গণতান্ত্রিক দেশে প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল কিছু রাইট রয়েছে, অধিকার রয়েছে, সেগুলো তো আমরা খর্ব করতে বা ভাঙতে বা নষ্ট করতে পারি না। তাই অপশান 2 হবে এখানে সঠিক আনসার, কেবলমাত্র 2 সঠিক। তারপর নেক্সট কোশ্চেন বলছে 60 মিটার লম্বা একটি ট্রেন কত সময়ের মধ্যে 36 কিমি ঘন্টা বেগে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? দেখো এখানে বলছে কি, কোশ্চেনটা কী বলছে দেখো, এখানে মানে ট্রেনটার গতিবেগ কিসে আছে? এখানে কিমিতে দেওয়া হয়েছে, আমাকে বের করতে হবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কী করবো? 36 গুণিত 5/18, 5/18, তাহলে পেয়ে যাব কি 36 গণিত 5/18 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা ঘন্টার গতিবেগকে আমরা সেকেন্ডের গতিবেগ করতে 18 দুগুণে 36 সমান 10। তাহলে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটির গতিবেগ। 1 সেকেন্ডে 10 মিটার যায়, 1 সেকেন্ডে যাচ্ছে কত? 10 মিটার। তাহলে দেখো 10 মিটার যাচ্ছে কত 1 সেকেন্ডে, 60 মিটার যাবে কত সেকেন্ডে? কত দেবে? এটাকে 6 দিয়ে গুণ করেছে, তোমরা এটাকেও 6 দিয়ে গুণ করতে, তারপরে 6 হবে আনসার। আনসার কি 6 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, উত্তরপ্রদেশের যুবকদের জন্য যুব হাব গঠিত হয়েছে। এখানে ইউ বলতে কী বোঝানো হয়েছে? কোশ্চেনটা বলছে উত্তরপ্রদেশের যুবকদের জন্য যুব হাব গঠিত হয়েছে। এখানে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে কি উদ্যমিতা। এখানে সঠিক আনসার উদ্যমিতা। তাহলে যুব শব্দটির ফুল ফর্ম দেখো, এখানে লেখা আছে যুব শব্দটির ফুল ফর্ম হচ্ছে কি যুব উদ্যমিতা বিকাশ অভিযান। কি যে কি যুব উদ্যমিতা বিকাশ অভিযান। তাহলে ইউ ইজিক্যাল টু কী পেলাম আমরা? উদ্যমিতা পেলাম। ইউ ইজিক্যাল টু আমরা উদ্যমিতা পেলাম। নেক্সট কোশ্চেন বলছে পাকস্থলী থেকে নিঃসৃত শ্লেষার কাজ কি? এখানে যে বাংলা শব্দটা বলেছে, এই বাংলাটা সকলের কাছে অপরিচিত মনে হবে, কিন্তু ইংরেজি হচ্ছে কি মিউকাস, MUCUS, মিউকাস। প্রত্যেকে শুনেছ, এটা একটা মানে আমাদের শরীরের একটা শরীর থেকে নিঃসৃত হয়।
তো পাকস্থলী থেকে আসে। তো পাকস্থলী থেকে নিঃসৃত হচ্ছে কি মিউকাসের কাজ কি? তো আমরা জানি পাকস্থলীতে একটা অ্যাসিড তৈরি হয় যেটার নাম হচ্ছে কি HCl, এটা পরীক্ষা জিজ্ঞেস করে HCl। আর HCl অ্যাসিড কি তীব্র অ্যাসিডিক, অর্থাৎ যার পিএইচ মান 1-এর কাছাকাছি। এটা কি করে আমাদের শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করলে কিন্তু পুড়ে যাবে। এবার আমাদের পাকস্থলীর জায়গাটা তো নরম, তো এবার HCl অ্যাসিডে কী হবে, সেই জায়গাটা পুড়ে যেতে পারে, আলসার হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের পাকস্থলী থেকে এক ধরনের মানে এনজাইম ঘটিত করে যেটার নাম হচ্ছে কি মিউকাস, যেটা কীরকম হয়, যেটা হচ্ছে পিচ্ছিল প্রকৃতির হয়, যার ফলে আমাদের পাকস্থলীর যে মানে লেয়ার আছে সেই লেয়ারে কিন্তু HCl কোনোরকম মানে ক্রিয়া করতে পারে না। তাই এটার আনসার হবে কি অপশান এ, পাকস্থলীর আস্তরণকে রক্ষা করা হচ্ছে কি মিউকাসের প্রধান কাজ। তারপরে কোশ্চেন জিআই দেওয়া হয়েছে। তো রেলওয়ে গ্রুপ ডি জিআইগুলো অনেক সোজা থাকে। তো দেখো এখানে কি বলছে, এর সঙ্গে কত জি, ইজিক্যাল টু জানি আমরা 5 আর জি ইজিক্যাল টু কত 7, তারপরে কত ঘর ডিফারেন্স, 2 ঘর ডিফারেন্স। তারপরে এক্স মানে কত 24, তাহলে এক্স আর 24 মানে 2 করলে যোগ করলে কত হবে 26। তার মানে আমাদের সঠিক আনসার কী হবে, জেড হবে। তার মানে অপশান বি হবে না, অপশান এ হবে না, দুটো বাদ চলে গেল। এবার দেখো এফ মানে কত, এফ মানে 6 আর এখানে এইচ মানে 8, তার মানে 2 বাড়ছে। তাহলে ওয়াই মানে কত, আমরা জানি ওয়াই মানে 25 আর 2 যোগ করলে কত হয় 27, 26-এর পরে কে 26, 27, তার মানে জেড হচ্ছে 26, তাহলে 27 হলে কী হবে, এ হবে, তার মানে এ হবে। তার মানে এখানে দেখো এ হবে, তার মানে আমাদের এটা সঠিক আনসার কী হলাম 2। একটু করেই কিন্তু আমরা আনসারটাকে আইডেন্টিফাই করতে পারবো, অপশান 2 হবে এটার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো এখানে বলা হয়েছে পি একটি কাজ 60 দিনে করতে পারে, পি একটি কাজ করতে পারে 60 দিনে। এখানে পি আর এখানে কিউ লিখো। পি করতে পারে কত দিনে, 60 দিনে, আর কিউ করতে পারবে কত দিনে, 50 দিনে। এটা হচ্ছে দিনের মানে অনুপাত পেলাম, দিনের অনুপাত। আর এবার আমরা প্রফিসিয়েন্সি বা মানে কর্মদক্ষতার অনুপাত কী হবে, উল্টে যাবে। তারপরে 50 আর এটা হবে 60, এটা হবে 60, বোঝা গেল? এর 50 এর হবে 60, তাহলে এটার থেকে এটা কেটে দাও, সরি এটার সঙ্গে এটা গেলাম, তাহলে আনসার হবে কি অপশান সি 5:6, 5:6 হবে আনসার, 5:6। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত কোন প্রকল্পের আওতায় সমস্ত বিদ্যুৎ ভোক্তাদের ঘরে এলইডি বাল্ব বিতরণের প্রচেষ্টা নেওয়া হয়েছে, অর্থাৎ কোন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে এলইডি বাল্ব দেওয়া হবে এরকম বলা হয়েছিল। এটার সঠিক আনসার হবে কি উজালা, উজালা হবে সঠিক আনসার, অপশান 2। তারপরে নেক্সট কোশ্চেন আমরা দেখব। তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায়, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে হাইড্রা, স্টারফিশ, প্ল্যানেরিয়া এগুলো কোন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। এখানে হবে কি স্পোরিলেশন, যেটাকে রেণু বলা হয়, এটাকে বলা হয় রিজেনারেশন, একটা হচ্ছে কি বুডিং বা কোরকোদম, এবং ফ্র্যাগমেন্টেশন। তাহলে এখানে হাইড্রা, প্ল্যানেরিয়া, স্টারফিশ হবে পুনরুৎপাদন। কী হবে, অপশান বি হবে এখানে সঠিক আনসার। কিছু অপশান বি, এখানে আনসারটা ভুল হয়েছে আছে দেওয়া, এটা সঠিক আনসার কী হবে, অপশান বি পুনরুৎপাদন হবে সঠিক আনসার। তা আজকের আমাদের মক টেস্টের শেষ প্রশ্ন দেখো, বলছে এখানে একটা ডিরেকশন দেওয়া হয়েছে। তো বলা হয়েছে উত্তর দিকে মুখ করে একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি সে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আচ্ছা উত্তর দিকে। বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ি তো এই দিকে চলে তাই না, আর ঘড়ির কাঁটার তাহলে বিপরীত, তার মানে এই দিকে কত ডিগ্রি যাচ্ছে, 135 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে কত ডিগ্রি, 135 ডিগ্রি, 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তারপরে আবার যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে 180 ডিগ্রি। তার মানে দেখো সাপোজ ধরলাম এখানে মূল বিন্দু, আমি ধরলাম ঘড়ির কাঁটার বিপরীতে 135 ডিগ্রি এই দিকটা ধরে নিলাম। তার মানে আবার আমার ঘড়ির কাঁটার দিকে এইখানে এসে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন এই ঘুরতে ঘুরতে যখন এইখানে আসবে তখন তার কত ডিগ্রি যাবে, 135 ডিগ্রি, কারণ এই জায়গাটার দূরত্ব কত 135। তার মানে কি হলো 180 থেকে যদি আমি 135 বিয়োগ করি, তার মানে আমি কত পাচ্ছি আমি 45। তাহলে এবার 45 ডিগ্রি মান আমি সহজে পাবো। এই হচ্ছে এরকম, এই হচ্ছে উত্তর, তাহলে এই মিডিলটা হবে কত 45, এটা হবে কত, এই যে এই দিকটা হবে কত 90, এই মিডিলটা 45। তার মানে কি পাচ্ছি উত্তর এবং উত্তর পূর্ব হবে আমাদের আনসার, অপশন 2। তো ওকে, এই ছিল আমাদের আজকের 3 নম্বর মক টেস্ট। তো তোমরা এইভাবে মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে থাকো, আশা করছি এক্সামে কিন্তু তোমরা অনেকটাই বেনিফিট পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।